আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। ওকে, তো প্রথমে দেখো তোমাদের কোন কোন লেসন পড়তে হয় ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। 1 নম্বর হচ্ছে দ্য উইন্ড ক্যাপ, 2 নম্বর হচ্ছে ক্লাউডস, 3 নম্বর অ্যান এপ্রিল ডে, 4 নম্বর হচ্ছে দ্য গ্রেট এসকেপ। ওকে, এর সঙ্গে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল এগুলো এই যে তোমাদের লেসনগুলোর মধ্যে যে অ্যাক্টিভিটি দেওয়া থাকে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ গ্রামার, ভোকাবুলারি এইগুলো, ঠিক আছে। এবং প্যাসেজ তুলে তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, আনসিন প্যাসেজ দেওয়া থাকে, ঠিক আছে, এইগুলো থাকবে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার দেখে নিই কীরকম প্রশ্ন তোমাদের থাকে। দেখো, প্রথমে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ তোমাদের দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে এবং প্যাসেজটি হচ্ছে তোমাদের লেসন 1 থেকে দেওয়া আছে, এখানে দ্য উইন্ড ক্যাপ সেখান থেকে। তো দেখো কি বলা হয়েছে, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। তো ওয়েল মানে কি ভালো বা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দে ওয়ার আনসাকসেসফুল, আনসাকসেসফুল মানে হচ্ছে অসফল, তারা অসফল হলো বা সক্ষম হলো না, ঠিক আছে। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ কি, কারণ এটা ছিল একটা ফেয়ারি ক্যাপ মানে হচ্ছে পরীর দেওয়া একটা টুপি, অর্থাৎ জনের মাথায় যে টুপিটা সেই পরী দিয়েছিল তাকে, সেই টুপিটাকে জাহাজের নাবিকরা তার মাথা থেকে খুলে নেওয়ার চেষ্টা করছিল, যেহেতু সেই সময় ঝড় উঠে গিয়েছিল এবং জাহাজটা উলটপালট করছিল। তো সেই টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা খুলে নিতে পারলো না, তারা আনসাকসেসফুল হলো আর কি, ঠিক আছে। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্টর্ম, দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন। দেখো এখানে কি বলা হচ্ছে, দে পুলড ইট, দে মানে হচ্ছে তারা, তারা বলতে এখানে জাহাজের নাবিকদের কথা বলা হচ্ছে। তো তারা কি করলো, পুলড মানে টানলো, পুলড ইট, ইট বলতে টুপিটা, টুপিটা ধরে টানলো সেটাকে খুলে নেওয়ার জন্য, অ্যান্ড টুইস্টেড ইট এবং এটাকে টুইস্ট করে দিল মানে দুমড়ে মুচড়ে দিল টুপিটাকে আর কি। অ্যান্ড সো এবং সুতরাং দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, স্কোয়াল মানে হচ্ছে কি ঝড় আর কি, ঠিক আছে। ঝড়টা কি হলো, বিকেম আ স্টর্ম, একটা আরও প্রচণ্ড ঝড়ে পরিণত হলো। স্টর্ম মানে হচ্ছে কি প্রচণ্ড ঝড়ে পরিণত হলো, অর্থাৎ সেই জনের মাথায় যে টুপি ছিল, টুপিটা কী ছিল, একটা উইন্ড ক্যাপ মানে বাতাস ভর্তি ক্যাপ ছিল। টুপিটাকে তারা যত মানে দোমড়ানো মোচড়ানো করছিল তত বেশি ঝড় হচ্ছিল আর কি, ঠিক আছে। তো সেই ঝড় আরও প্রবল ঝড়ে পরিণত হলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, দ্য মাইটেস্ট, মাইটেস্ট মানে হচ্ছে সব থেকে শক্তিশালী, দে হ্যাড এভার সিন যেটা তারা এর আগে কখনোই দেখেনি, এত শক্তিশালী ঝড় আর কি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। তো দেখো, দ্য ক্যাপ্টেন মানে কি জাহাজের যে ক্যাপ্টেন, তো সে কী করলো, অর্ডার্ড মানে সে আদেশ দিল, হিজ মেন তার মানুষদের বলতে জাহাজের অন্যান্য যে নাবিক রয়েছে তাদেরকে আদেশ দিল, টু ব্রিং জনকে নিয়ে আসার জন্য, ব্রিং মানে হচ্ছে আনা, জনকে নিয়ে আসার জন্য আদেশ দিল, বিফোর হিম তার সামনে বা তার কাছে। ইন অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি রাগ, অর্থাৎ রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। তো রাগে কী করলো, হি গ্র্যাবড হিম, হি বলতে এখানে কি ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন গ্র্যাবড মানে ধরলো আর কি, হিম বলতে তাকে, অর্থাৎ এই জনকে ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার যে স্ট্রাইপ মানে ডোরা কাটা যে ক্যাপ, সেই ক্যাপের টেল মানে লেজ, ক্যাপের লেজটা ধরলো আর কি ক্যাপ্টেন। তারপর কী করলো, টুইস্টেড হিম থ্রিস, তাকে 3বার টুইস্ট করলো বা 3বার দুমড়ে মুচড়ে দিল সেই ক্যাপটাকে বা টুপিটাকে। অ্যান্ড ফ্লাং হিম আউট, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল, জনকে ছুঁড়ে ফেলে দিল, টু দ্য সি, সমুদ্রের জলে। বাই দ্য উইন্ডস বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ড। তো দেখো এখানে কী বলা হচ্ছে, বাট মানে কিন্তু, দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, অর্থাৎ এই টুপির দ্বারা যে বাতাস বা ঝড় যেটা হয়েছিল আর কি, যে ঝড় উঠেছিল সেটা কী করলো, স্পান দ্য শিপ, জাহাজটাকে স্পান মানে স্পিন থেকে স্পান মানে ঘুরিয়ে দিল আর কি, ঠিক আছে, ঘুরপাক খাইয়ে দিল, 3 টাইমস মানে 3বার ঘুরপাক খাইয়ে দিল, যেহেতু এখানে 3বার সেই টুপিটাকে মানে ঘুরপাক দিয়েছিল, দুমড়ে মুচড়ে দিয়েছিল, তাই জাহাজটাও 3বার ঘুরপাক খেয়ে গেল, ঠিক আছে, অ্যারাউন্ড মানে 3বার ঘুরপাক খেলো জাহাজটা, ঠিক আছে। এরপর দেখো কী হয়েছে, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, দেখো যেহেতু জনকে কী করেছিল, ছুঁড়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল, তো তখন কী হলো, অ্যাজ মানে যেহেতু, জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, যেহেতু জন সেই সমুদ্রের ঢেউয়ের নিচে চলে গেল, তো তখন কী হলো, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তো ক্যাপটা বা টুপিটা কেম অফ মানে হচ্ছে তার মাথা থেকে খুলে গেল, ঠিক আছে। শুন মানে শীঘ্রই, দ্য স্টর্ম স্টপড,
শীঘ্রই ঝড়ও থেমে গেল, যেহেতু তার মাথা থেকে টুপিটা খুলে গেল এবং তখন কি হলো, ঝড়টাও থেমে গেল। অ্যান্ড জন সম অ্যাসোর, তো জন তখন কি করলো, সুইম থেকে সম মানে হচ্ছে কি সাঁতার কেটে চলে গেল, অ্যাসোর মানে হচ্ছে সমুদ্রের তীরে, ওকে, অর্থাৎ ডাঙায় চলে গেল সাঁতার কেটে। দ্য ক্যাপ ফলোড হিম, তো সেই টুপিটা তাকে ফলো করলো, অর্থাৎ টুপিটাও সেই তার পিছনে পিছনে কিন্তু গেল, জনের পিছনে পিছনে টুপিটাও গেল। তো এরপর দেখো, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ড মানে কি ডাঙায় পৌঁছে গেল, ডাঙায় উঠলো আর কি, তো তখন কি হলো, জন পিকড আপ, পিক মানে কি, পিক আপ মানে তুলে নেওয়া, জন পিকড আপ মানে জন তুলে নিল কি দ্য ক্যাপ টুপিটাকে, অ্যান্ড রেন হোম এবং দৌড়ে বাড়ি চলে গেল, টু হিজ মাদার তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম এবং তাদের যে ফার্ম বা চাষি খেতি বাড়ির যেখানে রয়েছে সেখানে দৌড়ে চলে গেল। তো এই পর্যন্ত আমাদের প্যাসেজটা দেওয়া আছে। এরপর যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলোকে আমাদের লিখতে হবে। তো প্যাসেজের বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাটাও এখান থেকে পড়ে নিতে পারো। তো দেখো আমরা প্রশ্নের উত্তরগুলোকে এখানে লিখবো। নাম্বার এতে দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। তো এখানে যে তথ্যগুলো ভুল সেগুলোর পাশে এফ লিখতে হবে, যেগুলো ঠিক তার পাশে টি লিখতে হবে, এবং কেন ভুল আর কেন ঠিক তার সপক্ষে এখানে স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। 2 নম্বর করে প্রশ্নের মান দেওয়া আছে 3টির জন্য 6 নম্বর। নাম্বার 1-এ কি দেওয়া আছে, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য কলার অফ হিজ শার্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন জনের জামার কলার ধরেছিল আর কি। তো এটা ভুল তথ্য, কি ধরেছিল, ক্যাপ্টেন জনের টুপির যে টেল সেটাকে ধরে ঘুরপাক খাইয়ে দিয়েছিল, তো এটা আমাদের ভুল তথ্য হবে, আমরা লিখবো এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, আমরা যে প্যাসেজ পড়লাম প্যাসেজের মধ্যে থেকেই আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। তো কি লিখবো, হি গ্র্যাবড হিম, হি বলতে এখানে ক্যাপ্টেন, ঠিক আছে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার যে ডোনাকাটা টুপি সেই টুপির লেজটা ধরেছিল আর কি। 2 নম্বরে, দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল অ্যাজ ইট ওয়াজ আ কাস্ট ক্যাপ, অর্থাৎ নাবিকরা আনসাকসেসফুল মানে অসফল হয়েছিল, যেহেতু এটা ছিল একটি অভিশপ্ত ক্যাপ, অভিশপ্ত টুপি, কাস্ট মানে হচ্ছে অভিশপ্ত টুপি, যেটা ভুল তথ্য, সেটা কি ছিল, একটা ফেয়ারি ক্যাপ ছিল, তার জন্য তারা খুলতে পারেনি। তো আমরা লিখবো এটা এফ হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, তারা আনসাকসেসফুল হয়েছিল কারণ এটা ছিল একটা পরীর দেওয়া টুপি। 3 নম্বরে হচ্ছে, ওয়েন জন গট টু দ্য ল্যান্ড, যখন জন ডাঙায় গিয়ে পৌঁছালো, হি থ্রিউ দ্য ক্যাপ, সে টুপিটাকে ছুঁড়ে ফেলে দিল, থ্রিউ মানে ছুঁড়ে ফেলে দেওয়া, অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেল, হোম মানে হচ্ছে বাড়ি, টু হিজ মাদার তার মায়ের কাছে। তো জন সমুদ্রে ডাঙায় উঠে টুপিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে বাড়ি চলে গিয়েছিল, এটা ঠিক না ভুল, এটা হচ্ছে ভুল তথ্য, কারণ কি সে টুপিটাকে কিন্তু নিয়েছিল, ঠিক আছে, পিকড আপ মানে তুলে নিয়েছিল টুপিটাকে, তারপর সে দৌড়ে বাড়ি চলে গিয়েছিল, তো এটা এফ হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড রেন হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। এই লাইনগুলো কিন্তু প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকেই আমরা এখান থেকে লেখাটা লিখেছি, তোমরাও সেখান থেকে খুঁজে নিয়ে লিখবে, ঠিক আছে। এরপরে দেখো নাম্বার বিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 2 2 4 নাম্বার দেওয়া আছে। 1 নম্বর দেখে, ওয়েন ডিড দ্য স্টর্ম স্টপ, অর্থাৎ কখন এই যে ঝড় সেটা থেমে গিয়েছিল, কখন থেমে গিয়েছিল, যখন জনের মাথা থেকে টুপিটা খুলে গিয়েছিল, জনকে যখন সমুদ্র জলে ফেলে দিয়েছিল সেই জাহাজের ক্যাপ্টেন, তখন কী হয়েছিল, তার মাথা থেকে টুপিটা খুলে গিয়েছিল এবং ঝড়ও থেমে গিয়েছিল। তোমরা কি লিখবো, ওয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের নিচে চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড অ্যান্ড স্টর্ম স্টপড, এবং ঝড়ও থেমে গিয়েছিল, টুপিটা তার মাথা থেকে খুলে গিয়েছিল এবং ঝড়ও থেমে গিয়েছিল, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমরা এখানে লিখেছি, তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখবে। এরপর 2 নম্বর হচ্ছে, হোয়াট ডিড দ্য ক্যাপ্টেন ডু ইন অ্যাঙ্গার, অর্থাৎ রেগে ক্যাপ্টেন কি করেছিল, উত্তর কী হবে, ইন অ্যাঙ্গার মানে রেগে গিয়ে, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তো রাগে ক্যাপ্টেন জনের যে ডোরাকাটা টুপির লেজ সেটাকে ধরেছিল। এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ দেওয়া আছে, তো নাম্বার 2-এ বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এখানে প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্যাসেজগুলো তোমাদের কিন্তু বইয়ে নেই, অন্য কোনো জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্যাসেজটি আমরা এখান থেকে দেখো প্রথমে পড়ে নেব। কি বলা হচ্ছে এখানে, আর্যভট্ট ওয়াজ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার হু লিভড ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড,
তো আর্যভট্ট বলতে এখানে আর্যভট্টের কথা বলা হচ্ছে। তো আর্যভট্ট ওয়াজ মানে কি ছিলেন, আর গ্রেট মানে একজন মহান, ম্যাথামেটিশিয়ান মানে গণিতজ্ঞ, অ্যান্ড অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, হু লিভড যিনি থাকতেন বা বসবাস করতেন, ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড মানে হচ্ছে গুপ্ত যুগে তিনি ছিলেন আর কি। দ্য অ্যাট দ্য এজ অফ 23 অর্থাৎ 23 মানে 23 বছর বয়সে, হি রোড তিনি লিখেছিলেন, হিজ স্মল তার ছোট্ট বাট কিন্তু ফেমাস মানে হচ্ছে কি বিখ্যাত, ছোট্ট কিন্তু তার বিখ্যাত ওয়ার্ক মানে বিখ্যাত কাজ বা বিখ্যাত তার রচনা একটা, অন অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিদ্যার ওপরে, দ্য আর্যভট্ট সেটার নামই হচ্ছে আর্যভট্ট, ঠিক আছে। এই নামে তিনি একটা বিখ্যাত লেখা তিনি লিখেছিলেন। ইন ইট অর্থাৎ এটার মধ্যে, হি অর্গানাইজড তিনি মানে অর্গানাইজ করেছিলেন বা উপস্থাপনা করেছিলেন, অ্যান্ড কম্বাইন্ড এবং এটাকে কম্বাইন্ড করেছিলেন আর কি, ঠিক আছে, যুক্ত করেছিলেন, দ্য এক্সাইটিং নলেজ অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিশিয়ান অর্থাৎ ম্যাথামেটিক্স, ঠিক আছে, অর্থাৎ গণিত এবং জ্যোতির্বিজ্ঞান যে তার জ্ঞান, ঠিক আছে, যে তার এক্সাইটিং যে জ্ঞান, সেই তার জ্ঞান বা নলেজ সেটাকে তিনি তার এই আর্যভট্ট নামে এই যে বইটা তিনি লিখেছিলেন তার মধ্যে তিনি সেটাকে উপস্থাপনা করেছিলেন। তো এরপর দেখো, আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর caused by the rotation of the earth on its axis। তো এখানে কি বলা হচ্ছে, আর্যভট্ট অর্থাৎ আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার, আর্যভট্ট ছিলেন প্রথম জ্যোতির্বিজ্ঞানী, টু মেনশন যিনি মেনশন করেছিলেন বা বলেছিলেন, দ্যাট যে দ্য ডে অ্যান্ড নাইট অর্থাৎ দিন এবং রাত্রি, আর কজড এবং দিন এবং রাত্রি যেটা হয় এটা কিসের সাহায্যে, বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস, অর্থাৎ অ্যাক্সিস বলতে এখানে অক্ষ, ঠিক আছে, পৃথিবী তার যে অক্ষের উপরে রোটেশন করছে বা ঘুরছে, এই ঘোরার ফলে কিন্তু দিন রাত্রি হচ্ছে, এবং এটাই তিনি প্রথম জ্যোতির্বিজ্ঞানী যিনি এই কথাটা বলেছিলেন। হি স্টেটেড দ্যাট দ্য মুন অ্যান্ড প্ল্যানেটস সাইন বাই রিফ্লেক্টেড সানলাইট অ্যান্ড দ্য এক্লিপসেস আর কজড বাই দ্য শ্যাডোজ কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন। দেখো, হি স্টেটেড মানে তিনি বিবৃতি দিয়েছিলেন, দ্যাট যে দ্য মুন অর্থাৎ চাঁদ, অ্যান্ড প্ল্যানেটস এবং গ্রহগুলো, ঠিক আছে, সাইন মানে কি তারা আলো দেয়, চাঁদে যেমন আলো দেয়, অন্যান্য গ্রহ থেকে যেমন আমরা আলো দেখতে পাই আর কি, বাই রিফ্লেক্টেড সানলাইট, এবং এটা কিন্তু রিফ্লেক্টেড সানলাইট মানে হচ্ছে সূর্যের আলোটাকে তারা রিফ্লেক্ট করে অর্থাৎ প্রতিফলিত করে, সূর্যের আলো এই সমস্ত গ্রহ এবং চাঁদের উপরে গিয়ে পড়ে, তারপর সেখান থেকে সেই আলোটা আমাদের চোখে রিফ্লেক্ট বা প্রতিফলিত হয়ে আসে, ঠিক আছে। অ্যান্ড দ্য এক্লিপস বলতে এখানে গ্রহণ, ঠিক আছে, আর কস্ট এবং গ্রহণ হয় বা গ্রহণের কারণ হয় কিসের দ্বারা, বাই দ্য শ্যাডোজ মানে হচ্ছে ছায়ার দ্বারা, কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন সূর্য এবং এই যে চাঁদের সূর্য এবং চাঁদের ছায়া, ঠিক আছে, এগুলোর ছায়া পড়ার ফলে কিন্তু গ্রহণ হয় আর কি, সূর্য গ্রহণ এবং পৃথিবী গ্রহণ, এদের উপরে এই সূর্যের ওপর এবং চাঁদের ওপর ছায়া পড়ে, পৃথিবীর ছায়া পড়ে এবং চাঁদের ছায়া পড়ে, তার ফলে এই গ্রহণগুলো হয়। তো এই কথাগুলো তিনি প্রথম বলেছিলেন, আর্যভট্ট প্রথম বলেছিলেন। তো এটার বাংলা অর্থ বা অনুবাদটা এখানে দেওয়া আছে, প্যাসেজটা এই পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলোকে আমাদের লিখতে হবে। নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, 1 × 4 = 4, অর্থাৎ এখানে ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে লিখতে হবে এফ। তো প্রথমে কী রয়েছে দেখো, নাম্বার 1-এ আর্যভট্ট ওয়াজ আ ফেমাস ম্যাথামেটিশিয়ান, তো আর্যভট্ট একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, এটা আমরা টি লিখবো, তিনি একজন গণিতজ্ঞ ছিলেন এবং একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, অ্যাস্ট্রোনমারও ছিলেন। তো এখানে শুধু ম্যাথামেটিশিয়ানটা দেওয়া রয়েছে, তো আমরা এটাকে কিন্তু ভুল লিখতে পারি না, আমাদের টি দিতে হবে, ঠিক আছে। এরপর আর্যভট্ট রোট দ্য বুক দ্য আর্যভট্ট, তো আর্যভট্ট এই যে বইটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে, তার নাম কী ছিল, আর্যভট্ট বা আর্যভট্ট, এটাও ঠিক তথ্য, আমরা লিখব টি। এরপর দেখো 3 নম্বরে রয়েছে আর্যভট্ট এক্সপ্লেইনড দ্য সিক্রেট অফ দ্য এক্লিপস, অর্থাৎ যে গ্রহণের যে গোপন তথ্য সেটা তিনি এক্সপ্লেন করেছিলেন, এটাও ঠিক তথ্য। তিনি কি বলেছিলেন যে সূর্য বা চাঁদের উপর ছায়া পড়ার ফলে কিন্তু গ্রহণ হয়। এরপর আর্যভট্ট ওয়াজ আ গ্রেট অ্যাস্ট্রোনমার অফ মুঘল পিরিয়ড, এখানে বলা হচ্ছে আর্যভট্ট একজন মুঘল যুগের একজন বিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, এটা ভুল তথ্য, তিনি হচ্ছে গুপ্ত পিরিয়ডের একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তার জন্য এটা আমাদের এফ হবে। এরপরে নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ হচ্ছে মেনশন
আর্যভট্ট's কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীর ফিল্ডে বা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্টর যে অবদান, কন্ট্রিবিউশন মানে যে অবদান, সেটা আমাদের এখানে মেনশন করতে বলা হচ্ছে। দেখো, আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর কজড বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবী তার অক্ষের উপর যে রোটেশন করছে বা ঘুরছে, এই কারণেই দিন রাত্রিটা হয়। এটাই তিনি প্রথম জ্যোতির্বিজ্ঞানী যে তিনি এই কথাটা বলেছিলেন। এই লাইনটি কিন্তু আমাদের প্যাসেজের মধ্যেই আছে, সেখান থেকেই আমরা লিখেছি, তোমরা এইভাবে খুঁজে নিয়ে কিন্তু লিখবে। এরপর নাম্বার 2, হোয়াট ইজ দ্য কস্ট অফ এক্লিপস, অর্থাৎ গ্রহণের কারণটা কি। তো গ্রহণের কারণ কি তিনি কি বলেছিলেন না, এটা দা হবে টি দেবে, TH দা, ঠিক আছে, এটা স্পেলিংটা ভুল আছে। দ্য এক্লিপস আর কজড বাই দ্য শ্যাডোজ কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন, অর্থাৎ সূর্য এবং চাঁদের ছায়া, ঠিক আছে, পড়ার ফলেই এটা কি হয়, গ্রহণগুলো হয়। তারপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে নাম্বার 3 রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে, 1 × 4 = 4। নাম্বার 1-এ মাই সন ইজ ভেরি, এখানে ড্যাশ দেওয়া আছে, পপুলার রয়েছে এখানে, এবং অ্যামং হিজ ফ্রেন্ড এখানে দেওয়া আছে রিপ্লেস দ্য ওয়ার্ড পপুলার উইথ ইটস অ্যান্টোনিম। এই পপুলারের অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ লিখতে হবে। তো পপুলার মানে জনপ্রিয়, আর পপুলার এর বিপরীত শব্দ হবে আনপপুলার, মানে হচ্ছে যে জনপ্রিয় নয়, ঠিক আছে। তো মাই সন ইজ ভেরি, এখানে লিখবে আনপপুলার, অ্যামং হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের মধ্যে আমার যে ছেলে সে খুব আনপপুলার মানে অজনপ্রিয়। এরপর 2 নম্বরে রয়েছে সি ড্যাশ প্রিপেয়ার ফর দ্য এক্সাম ফর 3 months, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ either the past perfect continuous tense or past প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো একটি টেন্স দিয়ে এটাকে সম্পূর্ণ করতে হবে। এখানে কি বলা হচ্ছে, সি ড্যাশ প্রিপেয়ার দেওয়া আছে ফর দ্য এক্সাম ফর 3 months, অর্থাৎ 3 মাস ধরে সে তার এক্সামের যেটা প্রিপারেশন সেটা করছে। তো 3 মাস ধরে, অর্থাৎ কোনো কাজ মানে অতীতকালে শুরু হয়েছে এবং সেই তার ফলটা এখনও চলছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। তো আমরা এখানে লিখবো কি, সি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম ফর 3 months, ওকে, অর্থাৎ 3 মাস ধরে সে তার এক্সামের প্রিপারেশান করছে, ওকে। তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। এরপর নাম্বার 3-এ দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, এখানে বলা হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বাই ইউজিং দ্য প্রেফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের আগে কয়েকটা বর্ণ বসবে, আর আর সাফিক্স বললে কি হবে, কোনো ওয়ার্ডের পরে কয়েকটা বর্ণ বসে এটাকে নতুন বর্ণ, নতুন শব্দ বা নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। তো রিজনেবল এর আগে বসাতে হবে প্রেফিক্স এবং সেটাকে অ্যান্টোনিম করতে হবে। তো কী হবে, আনরিজনেবল হবে, ঠিক আছে, আনরিজনেবল। রিজনেবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত, আনরিজনেবল মানে হচ্ছে তার মধ্যে কোনো যুক্তি নেই। তো দেয়ার ক্লেম ইজ নট আনরিজনেবল, তাদের যে ক্লেম বা দাবি সেটা কিন্তু অযুক্তিসঙ্গত নয়, এটা হবে এখানে আমরা ইউএন এটা যুক্ত করলে এটা আনরিজনেবল হবে। এরপর হচ্ছে নাম্বার 4-এ মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ। এই রিফ্রেশ শব্দটা দিয়ে একটা বাক্য লিখতে বলা হচ্ছে। তো কী লিখছি দেখো আমরা, নাও আই উইল রিফ্রেশ মাই সেলফ, আমি এখন আমার নিজেকে রিফ্রেশ করবো, অর্থাৎ রিফ্রেশ করা মানে নিজেকে একটু সতেজ করে নেওয়া এরকম। এরপর সেকশন সি রাইটিং স্কিলে রয়েছে নাম্বার 4-এ রাইট আ প্যারাগ্রাফ অন ইওর ফেভারিট সিজন, তোমার যে প্রিয় সিজন মানে ঋতু তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কয়েকটি পয়েন্টস দেওয়া আছে সেগুলোর সাহায্যে লিখতে হবে এবং এটার মান রয়েছে 8 নম্বর। তো নেম দ্য সিজনটার নাম লিখতে হবে, যেটা তোমার প্রিয় আর কি। ডিউরেশন, এটার কতদিন চলে এই ডিউরেশনটা লিখতে হবে। তারপর ডেসক্রিপশন অফ দ্য সিজন, এই ঋতুটার একটা ডেসক্রিপশন বা বর্ণনা লিখতে হবে। হোয়াই ডু ইউ লাইক দিস সিজন, এই সিজনটাকে বা ঋতুটাকে তুমি কেন পছন্দ করো সেটার কারণ তোমাকে লিখতে হবে। তো দেখো প্রথমে আমরা লিখছি এখানে মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। তো মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। আমি এখানে বসন্ত বা স্প্রিং লিখেছি, তোমরা যে কোনো অন্য কিছু লিখতে পারো, উইন্টার বা সামার, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম স্প্রিং হচ্ছে বা বসন্ত হচ্ছে আমার প্রিয় ঋতু। মার্চ অ্যান্ড এপ্রিল ইজ দ্য মেইন মান্থস অফ দিস সিজন, তো মার্চ এবং এপ্রিল এই দুটি মাস হচ্ছে এই ঋতুর মেন মাস, ঠিক আছে। এখানে ডিউরেশনটা লিখতে বলা হয়েছে, তো আমরা ডিউরেশন লিখলাম কোন কোন মাস ধরে চলে, আর ঋতুর নাম লিখতে বলা হয়েছে, তো ঋতুর নাম আমরা লিখলাম। এরপর বলা হয়েছে
লিখতে হবে, অর্থাৎ বর্ণনা লিখতে হবে এই ঋতুটা সম্পর্কে। দেখো ইন দিস সিজন ট্রিজ গেট নিউ লিভস, অর্থাৎ এই ঋতুতে কি হয়, গাছের নতুন নতুন পাতা জন্মায়। লিভস, ঠিক আছে, লিভস মানে হচ্ছে পাতা জন্মায় বসন্তকালে। এরপর দেখো ফ্লাওয়ার্স স্টার্ট টু গ্রো, ফুল ধরতে শুরু করে, অ্যান্ড বিকাম প্রিটিয়ার, এবং খুব সুন্দর হয় গাছপালা দেখতে। আই লাভ টু সি দ্য কালার অফ ফ্লাওয়ার্স, আমি যে রং বেরঙের যে ফুল, বিভিন্ন রঙের ফুল সেগুলো দেখতে ভালোবাসি। অ্যান্ড লিভ অ্যাট দিস টাইম, লিভ মানে কি পাতা, এই সময় যে সবুজ পাতা হয় এবং রং বেরঙের ফুল হয় সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আই উইল ফাইন্ড এভরিথিং is looking really fresh and beautiful in this season because they get a new look। দেখো আই উইল ফাইন্ড এভরিথিং, এই সময় আমি সব কিছুকেই কি দেখতে পাই, ইজ লুকিং রিয়েলি ফ্রেশ, সব কিছু একটা সতেজ বলে মনে হয়, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর দেখায় আর কি, ইন দিস সিজন এই ঋতুতে। বিকজ কারণ কি না, দে গেট আ নিউ লুক, এই সময় তারা একটা নতুন লুক পায়, ঠিক আছে, সব কিছু নতুন পাতা নতুন ফুল জন্মায় বসন্তকালে গাছপালার। আই রিয়েলি লাভ দিস সিজন বিকজ আই রিয়েলি লাভ দিস সিজন মানে হচ্ছে আমি এই ঋতুটাকে প্রকৃতই ভালোবাসি। বিকজ কারণ হচ্ছে অ্যাট দিস টাইম, এই সময়ে দ্য ওয়েদার মানে কি আবহাওয়া, ইজ ভেরি প্লেজেন্ট, প্লেজেন্ট মানে খুব আরামদায়ক বা খুব মনোরম আবহাওয়া থাকে এই সময়, তার জন্য আমার খুবই এই ঋতুটাকে ভালো লাগে। দ্য ওয়েদার ইজ নট ভেরি হট, অর্থাৎ আবহাওয়া ইজ নট ভেরি হট, খুব গরম নয়, আর কুল, খুব ঠান্ডাও নয়, অ্যাট দিস টাইম এই সময়ে। দ্যাট ইজ হোয়াই আই লাইক দিস সিজন মোস্ট, অর্থাৎ এই কারণেই এই ঋতুটাকে আমি খুব বেশি পছন্দ করি, ঠিক আছে। এইভাবে আমরা লিখলাম, এটার বাংলা অর্থ দেখো আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে বাংলাটাও এখান থেকে পড়তে পারো। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রথম 4টি লেসন তোমাদের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে, সেই লেসনগুলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এটা 1 নম্বর সেট দেওয়া হলো, আরও কয়েকটি সেট তোমাদের জন্য দেবো, প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়, ঠিক আছে, ভালো ফল কিন্তু করতে পারবে। তো আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সহজ লেসন অ্যাপের লিঙ্ক, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা অ্যাপটিকে পাবে। সেখানে গিয়ে যারা প্রথম ইনস্টল করবে তাদেরকে রেজিস্টার করতে হবে, নাম, ইমেল, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি হচ্ছে নিজের এরিয়ার নাম, আর পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এখানে সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, ঠিক আছে, অ্যাপটিকে তোমরা ব্যবহার করতে পারবে। সেখানে ফ্রি কোর্স রয়েছে এবং পেইড কোর্স রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে পেইড কোর্স নিতে পারো, অথবা ফ্রি কোর্সও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। আর ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।